তো একটা আর একটার উপরে এখানে ক্রিয়াশীল। আচ্ছা, তোমরা এখন যেগুলো বলবো এইগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, আমাদের যে বস্তুটা ঘটতেছে তার উপর তো একটা বলে এখানে ক্রিয়াশীল, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো ওই বস্তুর উপর যেহেতু একটা বলেই যেহেতু ক্রিয়াশীল এবং এটা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, তাহলে সেই কেন্দ্রের দিকে কেন চলে আসতেছে না? মানে ওই বস্তুর উপরই তো একটা বলই তো ক্রিয়াশীল। তাহলে ওই বস্তুর উপর যেহেতু একটা বলই ক্রিয়াশীল, তাহলে তার তো যেহেতু কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, তাহলে তার তো বৃত্তপথে না ঘুরে তার তো কেন্দ্রের দিকে চলে আসা উচিত। কিন্তু সে কেন্দ্রের দিকে চলে আসে না এখানে। মানে আমাদের এই বস্তুর উপর এই যে কেন্দ্রের দিক বরাবর তো একটা এফ বল ক্রিয়াশীল, যেহেতু এর উপর আর অন্য কোনো বল যেহেতু ক্রিয়াশীল নাই। কেন্দ্র কেন্দ্র বিমুখী বল তো আরেকটা বস্তুর উপরে ক্রিয়া করে। তো এর উপর যেটা একটা বলই ক্রিয়াশীল, তার তো কেন্দ্রের দিকে চলে আসা উচিত, এই যে এই বস্তুটার বৃত্তপথে না ঘুরে কেন্দ্রের দিকে চলে আসা উচিত। কিন্তু সে আসে না। এখন তাহলে সে কেন আসে না? তাহলে তার আরেকটা ওই ওই বস্তুর উপর যে বলটা ক্রিয়াশীল, তাহলে তার বিপরীত দিকে অবশ্যই আরেকটা বল থাকা লাগবে, যে বলটা কেন্দ্রমুখী বলকে প্রশমিত করবে এবং সে কেন্দ্রের দিক বরাবর চলে আসবে না। তো আমাদের আপাত দৃষ্টিতে আর কি মনে হয় যে ওই আমাদের যেটা যেটা এই যেটা প্রশমনকৃত যেটা বল, মানে যেটা কেন্দ্রমুখী বলকে প্রশমিত করে এবং যার কারণে বস্তুটা কেন্দ্রের দিকে চলে আসে না, এই বলটাকেই মূলত আমাদের মনে হয় যে এটা কেন্দ্র বিমুখী বল অথবা অপকেন্দ্র বল। কিন্তু আমাদের বইগুলোতে এইভাবে লিখছে আর কি যে অপকেন্দ্র বলের বাস্তব কোনো অস্তিত্ব আসলে নাই। এটা একটা অলীক বল বা সিউডো ফোর্স। সিউডো ফোর্স মানে সিউডো শব্দটা কোনোদিন শুনছো? সিউডো মনে হচ্ছে নকল। তো আমাদের এই জন্যে যে অপকেন্দ্র বল বা কেন্দ্র বিমুখী বল, এটার আমাদের মূলত আমাদের বাস্তবে কোনো অস্তিত্ব নাই আর কি। তো এই জন্য আমাদের কেন্দ্র বিমুখী বল বা অপকেন্দ্র বলকে সিউডো ফোর্স বলা হয়। এবং এটার আমি আরেকটা তোমাদের যেটা বললাম যে আমাদের যেহেতু এই এম ভরের এই বস্তুর উপর আর অন্য কোনো বল ক্রিয়াশীল নাই, একটা বলই ক্রিয়াশীল কেন্দ্রের দিকে, তাহলে অবশ্যই তার কেন্দ্রের দিকে চলে আসা উচিত। কিন্তু সে কেন্দ্রের দিকে চলে না আসে, সে বৃত্তপথে ঘুরতে থাকে। তাহলে অবশ্যই এখানে আরেকটা ওর একটা বিপরীতমুখী বল থাকা লাগে, যেটার জন্য সে কেন্দ্রের দিকে চলে আসে না। এই বলটাকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে সেটা মনে হয় কেন্দ্রমুখী বল, যেটা কেন্দ্র বিমুখী বলের অপোজিটে ক্রিয়া করে তাকে প্রশমিত করতেছে, কিন্তু মূলত প্রশমিত করে না আসলে। এই কথাগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমাদের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল নিয়ে এগুলোই ছিল। তো তোমরা এগুলো ভালো মতো একটু পড়বা এবং এগুলো একটু জেনে রাখবা। ওকে। তাহলে ভাইয়া, হ্যাঁ, বলো। তাহলে কেন্দ্র বিমুখী বল আবার কোনটার উপর ক্রিয়াশীল? কেন্দ্র বিমুখী বল আসলে এটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই যে আমাদের যে বস্তুটা কেন্দ্রমুখী বল সৃষ্টি করতেছে তার উপরেই মূলত ক্রিয়াশীল এইটা। আর আমি আমি তোমাদের এটা বললাম যে এটার অস্তিত্ব নাই। অস্তিত্ব নাই বলতে এটা আবার একটু শোনো, যে যে এই বস্তুটা এম ভরের যে একটা বস্তু, এ তো এর উপর কেন্দ্রের দিকে এফ বল ক্রিয়াশীল, এর উপর তার অন্য কোনো বল ক্রিয়াশীল নাই। তো একটা বস্তুর উপর যদি একটা বলই ক্রিয়াশীল থাকে, তাহলে বল যেদিকে ক্রিয়া করে ওই বস্তুটা সেই দিকে যাওয়া উচিত। কিন্তু এম ভরের বস্তুটা তো কেন্দ্র বরাবর যায় না। তো এই জন্য আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যা হয়তো বা এর উপর বিপরীত দিকে আরেকটা বল ক্রিয়াশীল, যেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। মূলত এর উপর অন্য কোনো বল ক্রিয়াশীল থাকে না। সে এই কেন্দ্রমুখী বলের প্রভাবেই মূলত ঘুরে। আর আমাদের যেটা অ্যাকচুয়ালি নিউটনের থার্ড ল অনুসারে যেটা প্রতিক্রিয়া বল থাকে, ওইটা মূলত আমাদের কেন্দ্রে যে বস্তুটা থাকে তার উপরে ক্রিয়া করে। কিন্তু এই বস্তুর উপর যে বিপরীত দিকে যে আরেকটা বল ক্রিয়াশীল থাকবে, ওইটা মূলত থাকে না। সো এইটাকেই আমাদের মূলত কেন্দ্র বিমুখী বল মনে করা হয় যে
হয়তো বা এখানে আরেকটা বল আছে, যার কারণে এই যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুইটা বিপরীত দিকে কাজ করতেছে, জন্য বস্তুটা কেন্দ্রের দিকে আসতেছে না, না এসে সে বৃত্ত বরাবর ঘুরতেছে। সো ওই যে কেন্দ্রমুখী বলকে যে প্রশমনকারী যে বলটা কল্পনা করা হচ্ছে ওইটার মূলত অস্তিত্ব নাই। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এরপরে আমাদের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার। তো তোমরা তো রাস্তাঘাটে তো চলাচল করো, আমরা যেই দিকে মোড় নেই সেই সেই দিকটা একটু নিচু থাকে, আর রাস্তার অপোজিট সাইডটা একটু উঁচু থাকে। এটা কি খেয়াল করছো কখনো? হ্যাঁ, তো এটা তোমরা এই যে এটা তোমরা মানে যে কোনো রাস্তায় বড়লাই থেকে ফুলবাড়ি যাওয়ার আহ, রাস্তাগুলোতে অনেক জায়গায় দেখবা যে আমরা যেই দিকে মোড় নেই ওই দিকে নিচু থাকে, আর উল্টো দিকটা একটু উঁচু থাকে। তো এইটাকে আমাদের মূলত বলা হয় রাস্তার ব্যাংকিং। সো ব্যাংকিং নিয়ে আমরা পড়বো। তার আগে আমরা যেটা পড়বো এটা হচ্ছে আনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া। বাঁক বলতে মোড় নেওয়া আর কি। ধরো যে আমাদের আমাদের রাস্তার মোড়গুলো আমাদের কিরকম হয়, রাস্তার মোড়গুলো তো নর্মালি একটা বৃত্তের মতো হয় না? এই যে আমাদের রাস্তার মোড়গুলা, ধরো যে এটা আমাদের রাস্তা। ওকে, তো এটা যদি আমাদের রাস্তা হয়, এই রাস্তায় যদি কোনো একটা গাড়ি যদি চলতে চায়, ধরো এটা আমাদের যে কোনো একটা একটা গাড়ি আমাদের রাস্তা দিয়ে যাইতেছে। তো এই রাস্তার মোড়গুলো যেহেতু একটা একটা বৃত্তের মতো হয়, রাস্তার মোড় তো আর সোজা হয় না, এটা তো অবশ্যই একটা বৃত্ত হয়। তো আমাদের একটা বৃত্তপথে তাহলে আবর্তন করতেছে। তো বৃত্তপথে আবর্তন করার জন্য আমাদের অবশ্যই কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। তো কেন্দ্রমুখী বল ছাড়া তো একটা বস্তু বৃত্তপথে আবর্তন করতে পারে না। তাহলে তার মধ্যেও একটা কেন্দ্রমুখী বলের অবশ্যই সৃষ্টি হবে। এখন আমাদের এই যে এই এই রাস্তার মধ্যে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলটা কে সৃষ্টি করে? কি বললা? না না, এখানে আমাদের রাস্তায় এই যে আনুভূমিক রাস্তায় বাঁক নেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল, এইটা আমাদের যোগান দেয় রাস্তার ঘর্ষণ বল। তো আমাদের আনুভূমিক রাস্তায় বাঁক নেওয়ার জন্য যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা, এটা আমাদের মূলত যোগান দেয় রাস্তার রাস্তার ঘর্ষণ বল। তো রাস্তায় যদি আমাদের একটুও যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমাদের কোনো গাড়ি রাস্তার মধ্যে ঠিক মতো চলতে পারতো না। যেমন পিচ রাস্তায় আমাদের আমাদের গাড়িগুলা যেভাবে চলে, ওইসব গাড়ি কি তুমি টাইলসের মধ্যে সেম ভাবে চালাইতে পারবা?
চলবে না। এইগুলো কিন্তু টাইলসের মধ্যে চলবে না, কারণ পিচ রাস্তা সে টাইলসের ঘর্ষণ অনেক কম। সো টাইলসের মধ্যে ধরো যে পিচ রাস্তায় তুমি একটা সাইকেল বা মোটরসাইকেল যেভাবে মোড় ঘুরাইতে পারবা বা যত স্পিডে তুমি চালিয়ে মোড় নিতে পারবা, টাইলসের মধ্যে কিন্তু অত জোরে মোড় নিতে পারবা না। টাইলসের মধ্যে অত জোরে মোড় নিলে তোমাকে এইখানে এই অ্যাক্সিডেন্ট করা লাগবে, বা তোমার ওই গাড়িটা রাস্তা থেকে ছিটকে যাবে। কারণ এই টাইলস আমাদের পিচ রাস্তার মতো অত বেশি ঘর্ষণ বল উৎপন্ন করতে পারবে না। আচ্ছা, তো এইখানে তাহলে এইখানে আমাদের ঘর্ষণ বল এই গাড়িটিকে ছিটকে যাওয়া থেকে বাধা দেয়। আরেকজন আবার কে চলে গেল? ঋতুর কি আজকেও নেটের সমস্যা নাকি? কি জানি, হইতে পারে। আচ্ছা, দাঁড়াও 1-2 মিনিট ওয়েট করি। ভাইয়া, হ্যাঁ, বলো। প্রবলেম কি আমার এইখানে নাকি তোমার ওইখানে? তোমার ওইখানে, তোমার নেটের প্রবলেম, তুমি বের হয়ে গেছিলা ক্লাস থেকে। আচ্ছা, আমরা কিছু পড়ি নাই। আচ্ছা দেখো, তো তাহলে এইখানে আমাদের ঘর্ষণ বলটা প্রোভাইড করতেছে, সরি, কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করতেছে রাস্তার ঘর্ষণ বল। তবে একটা রাস্তার আমাদের ঘর্ষণ বল কিন্তু খুব বেশি হয় না, রাস্তার ঘর্ষণ বল কিন্তু অল্প হয়। রাস্তার ঘর্ষণ বল যদি অনেক বেশি হইতো তুমি তো রাস্তার মধ্যে দিয়ে চলতেই পারতে না। তোমাকে সবসময় আমাদের ঘর্ষণ বল আমরা জানি গতির বিপরীতে কাজ করে, তাহলে তোমাকে ওই ওই ঘর্ষণ বলটা পিছনের দিক দিয়ে টেনে রাখতো, তুমি ঠিক মতো চলতেই পারতে না তোমার ইচ্ছা মতো। তো এখানে রাস্তার ঘর্ষণ বল অনেক কম হয়, মানে আমাদের যতটুকু দরকার অতটুকু হয়। তো এর চেয়ে অনেক অনেক বেশি হইলে কিন্তু আমরা ঠিক মতো চলতেও পারতাম না। এখন দেখো, আমাদের এফসি আমাদের কি ছিল? এফসি ছিল mv² বাই আর, এটা ছিল না? তো তুমি যত জোরে গাড়িটা চালাবা, মানে যত বেগে গাড়ি চালানো হবে, বাঁক নেবার জন্য তত বেশি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে, তাই না? কারণ আমাদের এখানে এই কেন্দ্রমুখী বল তো ডিরেক্ট ভি এর বর্গের সমানুপাতিক। আচ্ছা, ধরো তুমি অনেক জোরে একটা গাড়ি চালিয়ে তুমি মোড় নিতে গেলা, ঠিকমতো কি মোড় কি নেওয়া যাবে? ওই 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 গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। কারণ তোমার বেগের মান যদি অনেক বেশি হয় তোমার কেন্দ্রমুখী বলের মানও অনেক বেশি প্রয়োজন হবে। তো রাস্তার রাস্তার ঘর্ষণ বল তো সীমিত, অনেক অনেক বেশি না। যেহেতু ঘর্ষণ বল সীমিত, সেহেতু সে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা যোগান দিতে পারবে না। আচ্ছা, তো যদি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান না আসে, তাহলে বৃত্তপথে ঘূর্ণায়মান একটা একটা বস্তুর অবস্থা কি হয়? আমরা তো একটু আগেই পড়লাম, যদি আমাদের যায় বা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যদি না থাকে তাহলে সে বৃত্তের স্পর্শক বরাবর ছিটকে যাবে। এইখানেও সেম ভাবে যদি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল না থাকে, মানে তোমার যতটুকু ঘর্ষণ বল আছে তুমি যদি তার চেয়ে বেশি কেন্দ্রমুখী বল তোমার দরকার হয়, তোমার বেশি কেন্দ্রমুখী বল কখন দরকার হবে? যখন তোমার গাড়ির বেগটা অনেক বেশি থাকবে। তো তোমার যদি অনেক বেশি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় যেটা রাস্তার ঘর্ষণ বল যোগান দিতে পারতেছে না, মানে ওইখানে এনাফ কেন্দ্রমুখী বল নেই,
তাহলে আমাদের আগে আমরা যেটা পড়লাম, তুমি ওই রাস্তার বা ওই বৃত্তপথের স্পর্শক বরাবর সিটকে তুমি বাইরে চলে যাবা, মানে তুমি রাস্তার বাইরে গিয়ে পড়বা, তখন অ্যাক্সিডেন্ট হবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে একটা বস্তু যদি, একটা ধরো যে এম ভরের একটা একটা গাড়ি যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি ভি বেগ নিয়ে যদি ঘুরে, তাহলে তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল, তাহলে কি হবে? তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল হচ্ছে এই যে এফ সি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এই আমাদের রাস্তাগুলা, আমাদের বাঁকগুলা যেহেতু, তাহলে দেখো এই বাঁকগুলো আমাদের যে কোনো একটা বৃত্তের অংশ, এই বৃত্তের আমাদের কেন্দ্র হচ্ছে এইটা। তো এই এই বৃত্তপথের অংশ হচ্ছে আমাদের রাস্তাগুলো আর কি। সো আমাদের কোন বৃত্তপথের অংশ এটা আমাদের জানতে হবে না, আমাদের এইখানে ওই যে আমাদের রাস্তার রাস্তার ব্যাসার্ধের মান আমাদের প্রশ্নে দেয়া থাকবে, সমস্যা নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভি বেগে চালালে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল। আচ্ছা, এখন একটা জিনিস বলো যে কোন রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ওই রাস্তার ঘর্ষণ বল তাহলে কি হবে? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মিউ আর। তোমাদের এটা মনে আছে না? হ্যাঁ, আছে। আর মানে কি ছিল? আর মানে ছিল এমজি, যদি আমাদের এটা সমতলের উপর হয়। আর আমাদের এই বক্রতলের উপর হলে তো এমজি এক এক সময় এক এক রকম হয়, এটা আমরা পড়ছি। তো আমাদের রাস্তা যেহেতু সমতলই আমরা ধরে নিব, তো এখানে আর এর মানটা এমজি লিখবো। তো এটা হচ্ছে এমজি, তো এটা হচ্ছে ঘর্ষণ বল এফ। আচ্ছা, আমরা তো একটু আগেই লিখলাম যে আমাদের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা কে এইখানে যোগান দিবে? রাস্তার ঘর্ষণ বল। তাহলে আমরা এখানে কি লিখবো শর্ত মতে? এফ সি ইজ ইকুয়াল টু এফ। আচ্ছা, এখন একটা জিনিস তুমি বলো যে, আচ্ছা এটা আমি এখানে না লিখি, আচ্ছা নিরাপদে বাঁক নেওয়ার শর্ত তাহলে কি হইতে পারে একটু বলো তো, যে আমাদের নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি হবে? বেগ কম করা নাকি? না না, মানে বেগ কম হবে কি? মানে বেগ কম না, মানে তোমার এইখানে তুমি যদি রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, এমজি তো অলওয়েজ ফিক্সড, তাহলে তুমি সর্বোচ্চ এই পরিমাণ ঘর্ষণ বল তাকে প্রোভাইড করতে পারবা। তুমি এফ ইজ টু মিউ এমজি এর বেশি পরিমাণে ঘর্ষণ বল দিতে পারবে না, কারণ তোমার ঘর্ষণ বলের, সরি, কেন্দ্রমুখী বলের সোর্সই হচ্ছে তোমার ঘর্ষণ বল। তার মানে তোমার কাছে যতটুকু ঘর্ষণ বল আছে তুমি তাকে ততটুকুই কেন্দ্রমুখী বল দিতে পারবা। সে যদি ঘর্ষণ বলের চেয়ে তার বেশি পরিমাণে কেন্দ্রমুখী বল লাগে, তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। তার যদি তার যদি ঘর্ষণ বলের চেয়ে কম কেন্দ্রমুখী বল লাগে, তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে না, সে নিরাপদে বাঁক নিতে পারবে। তাহলে বাঁক নেওয়ার শর্ত তাহলে আমাদের কি হইতেছে? বাঁক নেওয়ার শর্ত হইতেছে আমাদের যে ঘর্ষণ বলটা এফ, এইটা এইটার চেয়ে কেন্দ্রমুখী বলটা ছোট হইতে হবে। সরি, উল্টা লিখে ফেললাম। এইটার চেয়ে কেন্দ্রমুখী বলটা ছোট হইতে হবে, তাই না? কারণ তুমি তো এর বেশি দিতে পারবা না, অথবা সমান হ্যাঁ, হলেও সমস্যা নাই। মানে তোমার এখানে ঘর্ষণ বলের সমান অথবা ছোট হইতে হবে কেন্দ্রমুখী বলটাকে, বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে এখানে আমাদের এফ, এফ কত? এফ হচ্ছে মিউ এম জি এম ভি স্কোয়ার বাই আর। এম এম বাদ,
তাহলে এখানে আমাদের যদি বাদ দেই তাহলে মিউ জি ভি স্কোয়ার বাই আর। দেখো আমরা যেহেতু এটা ভি স্কোয়ার সামনে লিখলাম, সেটা আমাদের চিহ্নটা উল্টে যাবে। তাহলে আমাদের ভি সমান কি হচ্ছে, মিউ জি আর। আর এটাকে রুট করলে এর পাওয়ার হচ্ছে হাফ, তাই না? এটা বুঝছো? বুঝছি। তাহলে সে এই বেগে চললে নিরাপদে বাঁক নিতে পারবে। তো তার তার বেগের মান যদি এর চেয়ে যদি বেশি হয়, তাহলে সে রাস্তা থেকে ছিটকে যাবে বা অ্যাক্সিডেন্ট করবে। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ওকে। ওয়েট, এখন দেখো, বক্রপথে সাইকেলের গতি, ওয়েট, এইখানে আমি একটা ছবি নিয়ে আসি, দাঁড়াও, কারণ এটা এটা তোমাদের এটা দেখাইতে হবে। ছবিটা নিয়ে আসার আমার আমার মনেই ছিল না। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও একটু। ফিজিক্স পড়ানো অনেক ঝামেলা, ম্যাথ পড়ানো খুবই ইজি। ম্যাথ পড়াইতে কোনো কোনো কষ্ট নাই। ফিজিক্স অনেক বেশি ঝামেলার জিনিস। ওই জিনিসটা কই গেল? কাজের সময় জিনিস পাওয়া যায় না, ওয়েট। আরে ধুর। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো। তো আমরা যখন মোড়ের মধ্যে যখন সাইকেল নিয়ে যখন জোরে মোড় নিতে চাই, তো তুমি সাইকেল সোজা রেখে কি মোড় নিতে পারবা? সাইকেল সোজা রেখে কিন্তু জোরে কখনোই মোড় নেওয়া যায় না। তুমি তো খুবই আস্তে চলো, তাহলে হয়তো বা সাইকেল সোজা রেখে মোড় নেওয়া যায়। তখন কেন সাইকেল সোজা রেখে মোড় নেওয়া যায়? কারণ তখন হচ্ছে যে তোমার রাস্তায় যে পরিমাণে আমাদের ঘর্ষণ বল থাকে, ওইটাই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য এনাফ হয়। ওই যে আমাদের হেলতে হয় না। বাট তুমি যদি অনেক বেগে যদি সাইকেল নিয়ে যাও, অবশ্যই দেখবা সাইকেলকে অবশ্যই একটু না একটু হলেও মোড়ের সাথে হালাইতে হয়। তো এইখানে যে আমাদের সাইকেলকে আমরা যে মোড়ের সাথে হালাইতেছি, এটা কারণ হচ্ছে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল সৃষ্টি করার জন্য। তো যখন আমাদের ঘর্ষণ বলটা এনাফ হয় না, তখন আমরা সাইকেল একটু হালাই, যাতে আমাদের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা সৃষ্টি হয়। ওকে। এখন
দেখো, ধরো এটা তো আমাদের, ধরো, কই আসে ভাই, কই চলে আসলো, কই আছে এখন? হ্যাঁ, ধরো এটা ছিল আমাদের উলম্ব, এর সাথে সাইকেলটা একটা অ্যাঙ্গেল করে আর কি হালছে। তো এখন একজন সাইকেল আরোহী, এগুলা কিন্তু আমাদের রিয়েল লাইফের এগুলা কাহিনী। সো তোমরা যদি এগুলো না দেখো তাহলে তাহলে তো সমস্যা নাই, যদি তোমরা এগুলো রিয়েল লাইফে দেখো তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে আর কি। সমদ্রুতিতে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে যদি মোড় নেয়, তো এগুলো তো মেয়েরা তো ওইভাবে সাইকেল চালায় না। আমরা ছেলেরা যদি, ধরো যে অনেক ছেলেরাই তো নর্মালি জোরে সাইকেল চালায়, এইগুলো ছেলেরা আরো, এগুলো আরো ওরা আর কি ভালো বুঝবে রিয়েল লাইফের সাথে আর কি। তবে তোমরা এগুলো না দেখলে সমস্যা নাই, তোমরা এগুলো পড়াশোনার মাধ্যমে বুঝবো। বৃত্তাকার পথে মোড় নেবার সময় থিটা কোণে হেলে থাকতে হয়। এটার আমাদের রিজন কি? এটা রিজন হচ্ছে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল সৃষ্টি করার জন্য। ওকে, তাহলে এখন খেয়াল করো যে এ তো আমাদের উলম্বের সাথে একটা অ্যাঙ্গেল করে হেলে আছে। তো আমরা এইটা, এই যে এইখানে এই অ্যাঙ্গেলটাকে দেখানো হয়েছে এখানে থিটা। আচ্ছা, এখন তোমরা এই ত্রিভুজটাতে একটু খেয়াল করো যে এটা তো জি বিন্দু দেওয়া, এটা ই দেওয়া, আর এটাকে একটা নাম দিই বি। জি ই বি ত্রিভুজে যদি এইটা যদি থিটা হয় তাহলে এইটা কি হবে? এইটাও হবে কিন্তু থিটা। এটা হবে, এটা হবে না? হবে। যদি এইটা থিটা হয় তাহলে এইটাও হবে আমাদের থিটা। তাহলে দেখো, ওকে, এখন সাইকেল যে এইদিকে চলতেছে, সাইকেল অবশ্যই আমাদের ভূমির উপর একটা বল প্রয়োগ করে এইদিকে, এবং এই যে এই ভূমিও সাইকেলের উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তাই না? সাইকেলও আমাদের সোজা উপরের দিকে, মানে এইখানে সাইকেল যেহেতু ভূমির উপর একটা বল প্রয়োগ করে নিউটনের থার্ড ল অনুসারে, ভূমিও সাইকেলের উপর একটা বল প্রয়োগ করবে। সো এই বলটা যদি আমাদের প্রতিক্রিয়া বল এফ হয়, সো যেহেতু এইদিকে অ্যাঙ্গেল, এইদিকে এফ কস থিটা, তোমরা এগুলো তো জানো। আর লম্ব দিকে হচ্ছে এইদিকে এফ সাইন থিটা। এগুলো যেহেতু চিত্রেই যেহেতু লেখা ছিল আমি আর লিখে না দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটা তো হেলে আছে, এর এমজি তো খাড়া নিচের দিকে তো ক্রিয়াশীল। মানে আমাদের জি বিন্দুতে সাইকেলটাকে এখানে কল্পনা করা হয়েছে, সাইকেলটা এফ বলটা প্রয়োগ করতেছে আমাদের ভূমির উপর এই দিকে। আবার ভূমি এই যে সাইকেলের উপর, এই যে এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল এফ। আর এমজি, এমজি খাড়া নিচের দিকে এই দিকে। চিত্রটা কি বুঝছো?
হ্যাঁ, বুঝছি। তো এখন তাহলে এখানে কে কার কার সমান হবে বলো? এইখানে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? ইয়া, এফ এফ সাইন থিটা। হ্যাঁ, এফ সাইন থিটা। কারণ দেখো, আমি তোমাদের তো একটু আগেই এটা একবার বলছিলাম যে যেই দিকে মোড় হয় সেই দিকে আমাদের হেলে থাকতে হয়। যেহেতু এই যে সাইকেল আরোহী যেহেতু এই দিকে হেলে আছে, তার মানে মোড়টা হচ্ছে আমাদের এই দিক বরাবর। সো সে এই দিকে যে বলটা কেন্দ্র করবে, মানে আমরা আমরা কোন দিকে হালি? বৃত্তের কেন্দ্রের দিকে। সো বৃত্তের কেন্দ্রের দিকে তো এফ সাইন থিটাই তো ক্রিয়াশীল। এটা কি তোমরা বুঝতেছো চিত্র দেখে? হ্যাঁ, বুঝছি। আর এফ কস থিটা আমাদের ওজনকে হ্যাঁ প্রশমিত ভাইয়া, করে। বুঝছি। আচ্ছা, তো এ যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি সে ঘুরে, তাহলে তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে আমাদের কি হবে? এটা হবে না? হ্যাঁ, হবে। আর এফ কস থিটা মানে হচ্ছে এম জি। এখন আমরা যদি এই দুটোকে যদি ভাগ করি, তাহলে দেখো এফ এফ বাদ যাবে, সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা। উপরে এম ভি স্কোয়ার বাই আর, নিচে আসবে এম জি। এম এম বাদ, উপরে ভি স্কোয়ার বাই আর, নিচে শুধু জি। আর আরটা চলে আসবে নিচে, মানে আর জি। সো তাহলে এটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমাদের এই কোণে সে যদি আর ব্যাসার্ধের, দেখো এখানে যদি তার যদি বৃত্তপথের বা রাস্তার বাঁকের ব্যাসার্ধ যদি দেয়া থাকে এবং তার সাইকেলের যদি বেগ দেয়া থাকে, তাহলে তাকে কত কোণে হেলে থাকতে হবে, এই যে এইটা হচ্ছে থিটা। তো তোমরা এইটা এই সূত্র দিয়ে বের করতে পারবা যে তাকে, অথবা তোমাদের এরকম প্রশ্ন আমরা দেখবো যে প্রশ্নে জিজ্ঞেস করবে যে আহ সে এত এত অ্যাঙ্গেলে সে যদি হেলে থাকে এবং রাস্তার ব্যাসার্ধ যদি এত হয়, তাহলে সে ওই রাস্তায় কত বেগে সাইকেল চালাইতে পারবে বা তার সর্বোচ্চ বেগের মান কত হবে, আমরা এখান থেকে সেটাও বের করে ফেলতে পারবো। ওকে, এখন আর একটা জিনিস, এটা হচ্ছে এখন দেখো, তুমি সাইকেল নিয়ে যাইতেছো। তো সাইকেল নিয়ে তুমি যদি যাও, তাহলে তুমি তো এইভাবে তোমার সাইকেলটাকে বাঁকা করতে
মানে পারতেছো আর কি, মানে যতটুকু দরকার তুমি ততটুকু বাঁকা করে তুমি রাস্তায় মোড় নিয়ে চলে গেলা। বাট তুমি যদি ধরো যে আহ কার অথবা ট্রাক অথবা অন্য অটো নিয়ে তুমি যাও, তাহলে তুমি কি সাইকেলের মতো ওই তো ওইটাকে বাঁকা করতে পারবা? না। তো আমাদের যেগুলা ভারী যানবাহন, এইগুলোরও তো অনেক স্পিডে মোড় নেওয়ার প্রয়োজন পড়ে। তো সাইকেল অনেক হালকা, সাইকেলকে আমরা শরীরের সাথে হালাইতে পারি, জন্য আমাদের যতটুকু কোণে হালতে হয় আমরা অতটুকু কোণে হেলে তারপরে যাইতে পারি। আচ্ছা একটু দাঁড়াও, ফোন আসছে একটা। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, বাসায় আসছি, আর এখন ওই যে ঋতুদের পড়াইতেছি তো, একটু পরে ফোন দিই। না না, সবাই আসে না, একটু একটু পরে ফোন দিই দাদা। তো এখন তো এই যে আমাদের এই যে বড় বড় যানবাহন যেগুলো আছে, সেই ক্ষেত্রে তো এইগুলা তো সাইকেলের মতো করে তো হালানো সম্ভব না। তাহলে এইসব গাড়ির মোড় নেওয়ার ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এইসব গাড়ির মোড় নেওয়ার ক্ষেত্রে যেটা করা হয়, রাস্তার এক প্রান্ত নিচু রাখা হয়, মানে যেই প্রান্ত দিয়ে গাড়িটা যাবে বা মোড় নিবে ওই প্রান্তটাকে নিচু রাখা হয় এবং আরেক প্রান্তকে উঁচু রাখা হয়। এই যে আমাদের চিত্রের মতো, দাঁড়াও তোমাদের চিত্রটা দেখাই। ধরো কাজের সময় খাতি। আচ্ছা দেখো, এইখানে এই যে এই গাড়িটা আমাদের এই দিক থেকে যদি মোড় নেয়, তাহলে এই প্রান্তটা আমাদের নিচু করা হচ্ছে, যে সি প্রান্তটা। আর রাস্তার অপর প্রান্ত, এইটা কিন্তু দেখো এইটা আমাদের মাটি থেকে এইচ পরিমাণে উঁচু আছে, যাতে ওই গাড়িটাকে সে যাতে প্রয়োজনীয় কোণে হালতে পারে। এখন আমাদের এই যে এই কোণটা, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু উঁচু করা হয়, এইখানে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়, এই অ্যাঙ্গেলটাকেই মূলত বলা হয় ব্যাংকিং কোণ। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এটা সময় শেষ, আর একটা লিঙ্ক দিচ্ছি।